যে গাজা গত কয়েক বছর ধরে কেবল যুদ্ধের ধ্বংসস্তূপ, সেই গাজার ভাগ্য কি এবার নির্ধারিত হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হাতে? 2026 সালের শুরুতে বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে ট্রাম্পের নতুন উদ্যোগ বোর্ড অব পিস। কিন্তু সবচেয়ে বড় চমক হলো, এই বোর্ডে যোগ দিয়েছে সৌদি আরব, তুরস্ক ও কাতারের মতো 8টি শক্তিশালী মুসলিম দেশ। যেখানে খোদ ইসরায়েল এই দেশগুলোর অংশগ্রহণ নিয়ে ক্ষুব্ধ, সেখানে প্রশ্ন ওঠে, এই জোট কি আসলেই গাজাবাসীর জন্য মুক্তির বার্তা আনবে, নাকি এটি ফিলিস্তিনিদের ওপর নতুন কোনো নিয়ন্ত্রণের জাল? আন্তর্জাতিক এই সংস্থাটির লক্ষ্য হল সংঘাতপ্রবণ অঞ্চলে আইনের শাসন ও শান্তি প্রতিষ্ঠা করা, যার শুরুটা হচ্ছে গাজা দিয়ে। সৌদি আরব, তুরস্ক, কাতার, মিশর, আরব আমিরাত, জর্দান, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া, এই দেশগুলো সবসময় গাজায় সহিংসতার প্রতিবাদ জানিয়ে এসেছে। তবে তাদের এই যোগদান নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। অনেকের মতে এটি গাজা পুনর্গঠনে একটি ইতিবাচক সুযোগ। আবার কেউ কেউ বলছেন, সম্প্রতি ভেনেজুয়েলাতে ট্রাম্পের ডন্ড্রো ডক্ট্রিন বা আগ্রাসী নীতির পর নিজেদের পিঠ বাঁচাতেই হয়তো এই মুসলিম দেশগুলো ট্রাম্পের জোটে সামিল হয়েছে। কেন এই বোর্ড অফ পিস গাজাবাসী ও ফিলিস্তিনিদের জন্য ইতিবাচক হতে পারে? এর পেছনে মূলত 3টি জোরালো কারণ আছে। গাজার পুনর্গঠনে যে বিশাল অর্থের প্রয়োজন, তা কেবল সৌদি আরব বা আমিরাতের মতো ধনী দেশগুলোর পক্ষেই সম্ভব। তবে বিনিময়ে তারা রাজনৈতিক গ্যারান্টি চায়, যাতে ভবিষ্যতে ইসরায়েল আবারও সবকিছু ধ্বংস করতে না পারে। তুরস্ক ও কাতারের উপস্থিতির অর্থ হল, ইসরায়েল চাইলেই গাজায় একক আধিপত্য চালাতে পারবে না। তারা এই বোর্ডে থাকার ফলে গাজার ভবিষ্যৎ কেবল ট্রাম্প আর নেতানিয়াহুর হাতে ইচ্ছেমতো লেখা হবে না। এ নিয়ে অবশ্য ইসরায়েল সরকার বেশ ক্ষুব্ধ। তারা বেশ ভালো করেই বুঝতে পারছে, এতে গাজায় তাদের সামরিক নিয়ন্ত্রণ শিথিল হয়ে যাবে। এই দুই দেশ গাজার ভবিষ্যৎ প্রশাসনে ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব এবং হামাসের মতো রাজনৈতিক শক্তিগুলোর সাথে যোগসূত্র রক্ষায় কাজ করছে। ট্রাম্পের পরিকল্পনায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের কথা আছে। কাতার ও তুরস্ক এই বাহিনীতে নিজেদের সৈন্য বা পর্যবেক্ষক রাখার সুযোগ চায়। এই দেশগুলো শর্ত দিয়েছে যে কেবল সহায়তা নয়, বরং ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সুস্পষ্ট পথ থাকতে হবে। তারা চায় অন্তত আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথাগুলো যেন বোর্ড অফ পিসের দলিলে অন্তর্ভুক্ত থাকে। এখানে আরেকটি প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে। ট্রাম্পের বোর্ড অফ পিসে 8টি মুসলিম দেশের অংশগ্রহণ কেবল ফিলিস্তিনিদের প্রতি সংহতি, নাকি এর পেছনে জড়িয়ে আছে প্রতিটি দেশের গভীর রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থ? স্বার্থ টাকাটা অস্বাভাবিক এবং ক্ষেত্রবিশেষে দোষের কিছু নয়। মিশর ও জর্ডানের মূল লক্ষ্য ফিলিস্তিন ও গাজায় যুদ্ধ বন্ধ রেখে এবং ইসরায়েলের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রেখে নিজেদের সীমান্ত রক্ষা। এই অঞ্চলে পরিস্থিতি খারাপ হলে ইসরায়েল জোর করে ফিলিস্তিনিদের তাদের দেশে ঠেলে দেবে। এতে নিজেদের দেশেই অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। তাই মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের অস্তিত্ব টেকানোও তাদের বড় উদ্দেশ্য। অন্যদিকে সৌদি আরব ও আরব আমিরাত নিজেদের ভিশন 2030 সফল করতে আঞ্চলিক স্থিতিশীলতা চায়। গাজায় বিশাল বিনিয়োগের মাধ্যমে মধ্যপ্রাচ্যের নেতৃত্বে নিজেদের অবস্থান শক্ত করার ব্যাপারটা এখানে গুরুত্ব পাচ্ছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। গত 16ই জানুয়ারি হোয়াইট হাউস গাজার জন্য যে ফাউন্ডিং এক্সিকিউটিভ বোর্ড গঠন করেছে, তার সদস্যরা চরম বিতর্কিত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, যাদের সবাই ইসরায়েলের অত্যন্ত ঘনিষ্ঠ। বিশেষ করে ইরাক যুদ্ধ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে বিতর্কিত টনি ব্লেয়ারের উপস্থিতি ফিলিস্তিনিদের মনে গভীর শঙ্কা জাগিয়েছে। সবচেয়ে বড় সত্য হলো, এই এক্সিকিউটিভ বোর্ডের 7 জন সদস্যের কেউই ফিলিস্তিনি নন। সমালোচকরা ভয় পাচ্ছেন, এটি গাজার ওপর একটি ব্যবসায়িক চুক্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে, যেখানে গাজাবাসীর ভোটের অধিকার বা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে নগণ্য। শেষ পর্যন্ত ট্রাম্পের এই বোর্ড অফ পিস গাজাবাসীকে স্বাধীনতার স্বাদ দেবে, নাকি এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার দাবার ঘুঁটি হিসেবে গাজাকে ব্যবহার করবে, তা সময়ই বলে দেবে। তবে 8টি মুসলিম দেশের অংশগ্রহণ যদি কেবল নামমাত্র না হয়ে কার্যকর চাপ সৃষ্টি করতে পারে, তবেই হয়তো ফিলিস্তিনে শান্তি ফিরবে।